নমস্কার, জেএইচ কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। চলুন দেখা যাক এই চ্যাপ্টারে কী কী শেখা যেতে পারে। তো কেমিক্যাল কাইনেটিক্স, এই কাইনেটিক্স শব্দটার অর্থ আমরা কিন্তু জানি মোটামুটি। সেটা হলো মুভমেন্ট। মুভমেন্ট মানে বেসিক্যালি সব চেঞ্জ হচ্ছে কিছু একটা। সেই চেঞ্জটাকে আমরা উইথ রেসপেক্ট টু টাইমের হিসেবে যদি ব্যাখ্যা করতে পারি যে এতটা টাইমে এতটা চেঞ্জ হচ্ছে, সুতরাং সেটা আমরা বুঝতে পারি কতটা ফাস্ট বা কতটা স্লো বা মডারেট। তো কেমিক্যাল রিলেটেড মানে কেমিস্ট্রিতে বেসিক্যালি আমরা সব রিয়াকশান আলোচনা করি। তো কোনো কেমিক্যাল রিয়াকশান, সেই কেমিক্যাল রিয়াকশানে ওই যে কম্পাউন্ডসগুলো বা এলিমেন্টসগুলো কোনো একটা রিয়াকশানে ঢেলে দিয়ে যে কতটা চেঞ্জ হচ্ছে তাদের, মানে কনসেন্ট্রেশনে ইন টার্মস অফ দেয়ার মোলারিটি, নর্মালিটি, ভলিউম, প্রেশার, লাইক দ্যাট। তো এই যে চেঞ্জটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেটা মেজার করছি আমরা, সেই বিষয় আলোচনাটাকেই আমরা এই কাইনেটিক্সের মধ্যে পড়াশোনা করি। চলুন দেখা যাক কী বলা যাচ্ছে এখানে। স্টাডিজ দ্য রেট at which a chemical process occurs, মানে রেটের কথা বলছে এখানে বেসিক্যালি। Besides the information about the speed at which the reaction occurs, kinetic also sheds light on the reaction mechanism, exactly how the reaction occurs. তার মানে শুধুই যে ফাস্ট বা স্লো নয়, এর সাথেও ভিতরের কিছু অংশ এখানে বলা হয়, যেমন মেকানিজম কিছুই না, মানে রিয়াকশানটা কোন পাথওয়েতে যাচ্ছে। সাপোজ আপনি একটা গন্তব্যস্থলে যেতে চাইছেন এখান থেকে কলকাতা, সেটা আপনি অনেক রাস্তা দিয়ে যেতে পারবেন, তাই না? তো এক্স্যাক্টলি আপনি কোনটা দিয়ে যাচ্ছেন সেটা জানতে গেলে আপনার পজিশন বা লোকেশন আমি যদি ট্র্যাক করি আপনার মোবাইলে, জানতে পারবো যে আপনি এই রাস্তা দিয়ে এই রুট দিয়ে এসেছেন। সিমিলারলি এখানে এই কাইনেটিক্সটাকে স্টাডি করলে আপনি বলতে পারবেন যে কোন মেকানিজম দিয়ে, মানে কোন পাথওয়ে দিয়ে যাওয়া আসা করছে। সেটাই বেসিক্যালি রিয়াকশানের মেকানিজম হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এবার বলছে ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য রিয়াকশান রেটস। তার মানে কোনো একটা রিয়াকশান যদি হয়, সেই রিয়াকশানটা কখন হাই স্পিডে হবে বা কখন মডারেট বা কখন ভেরি স্লোলি হবে, সেই জিনিসটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো যেমন এখানে বলছে, দ্য নেচার অফ দ্য রিয়াক্ট্যান্টস উইল ডিটারমাইন্ড মেনি অ্যাসপেক্ট অফ দ্য রিয়াকশানস রেট অ্যান্ড হিউম্যানস হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। সো আমরা কিছু কন্ট্রোল করতে পারবো না ওখানে। যা হবার ওখানে তো হচ্ছে, অ্যাটম মলিকুলের মধ্যে যা হওয়ার হচ্ছে, ইলেকট্রন প্রোটনের গল্প, সেখানে তো আমাদের কোনো কন্ট্রোল নেই। তো এই নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে রিয়াক্ট্যান্টের নেচারটা কি সেটাই ডিসাইড করবে। বাট there are many factors that can be manipulated in order to speed up or slow down chemical reaction. তার মানে ডাইরেক্ট আমরা ওখানে গিয়ে হাতে নেড়ে ওখানে কিন্তু স্পিড আপ বা স্পিড ডাউন করতে পারি না, কিন্তু পরোক্ষভাবে অল্টারনেটিভ ওয়ে দিয়ে আমরা কিন্তু কিছু করতে পারি। কি করতে পারি চলুন দেখা যাক। আবার রিয়াকশনের রেটগুলো ফিজিক্যাল স্টেটের উপরও ডিপেন্ড করছে। ফিজিক্যাল স্টেট অফ দ্য রিয়াকশন মানে ওই রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো কতটা কানেক্টেড আছে, বা তারা সলিড না লিকুইড না গ্যাস, অথবা কে কতটা হোমোজিনিয়াস মিক্সারে আছে না হেটেরোজিনিয়াস মিক্সারে আছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেকটা ফ্যাক্ট, মানে এগুলো কন্ট্রোল করে রিয়াকশানটাকে আর কি। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো আমরা জানবো আস্তে আস্তে। যদি বলতে হয়, ধরুন আমি বলছি একটা সলিড এবং একটা গ্যাসিয়াস স্টেট। যদি গ্যাসিয়াস স্টেট নেওয়া হয় তাহলে আপনারা জানেন গ্যাসিয়াস স্টেট মানেই হচ্ছে কিন্তু তারা মলিকুলগুলো বা আয়নে অবস্থায় যে অবস্থায় থাকুক, তাদের কাইনেটিক এনার্জিটা খুব হাই। আর কাইনেটিক এনার্জি হাই মানেই তাদের ভেলোসিটি, মুভমেন্ট ভেরি হাই, তাই না? তাহলে মুভমেন্ট যদি হাই হয় তার মানে তাদের রিয়াকশান প্রবাবিলিটিটা বেশি হচ্ছে। কেমন?
যেমন ধরেন এখানে কাইনেটিক এনার্জিটা লিখছেন, গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টার পড়েছিলেন 11-12-এ। এই কাইনেটিক এনার্জি সামথিং লাইক সাম কনস্ট্যান্ট কেটি ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার, তাই না? আবার আপনারা জানেন যে এই কাইনেটিক এনার্জি হাফ mv² হয়। তার মানে এখানে টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়লে আবার তাদের ভেলোসিটিটা বাড়ছে, ভেলোসিটি বাড়ছে মানে তাদের মুভমেন্টটা ফাস্ট হচ্ছে, মানে কলিশনের প্রবাবিলিটিগুলো বেড়ে যাচ্ছে। তো কলিশন জিনিসটা কী সেটা একটু পরে গিয়ে আলোচনা করছি। আমরা বুঝতে পারছি যে ওদের মুভমেন্টটা বাড়লে রিয়াকশনের স্পিড আপ হয়। তার মানে আমরা বলতে পারি যে গ্যাসিয়াস স্টেট যদি কোনো একটা রিয়াকশন করতে যান তাদের রিয়াকশন রেটটা সব থেকে বেশি হবে, তারপরে লিকুইড, তারপরে সলিডের মুভমেন্ট তো খুব কম হয় অটোমেটিক্যালি, তাহলে সলিডে খুব স্লো রিয়াকশান হবে। তার আমরা বলতে পারি যে রেট অফ রিয়াকশান ক্যান ফলো দ্য অর্ডার গ্যাস গ্রেটার দ্যান লিকুইড গ্রেটার দ্যান সলিড। এটা হচ্ছে রিয়াকশান রেট। ওকে, ডিফারেন্ট ফিজিক্যাল স্টেটের জন্য। চলুন দেখা যাক ওখানে কী বলছে। তাহলে ফিজিক্যাল স্টেটের গল্পটা আমরা বুঝলাম। আবার যদি হোমোজিনিয়াস মিক্সার হেটেরোজিনিয়াস মিক্সারের এখানে ব্যাপার থাকে, সেটা ডিপেন্ড করছে যে কোন মিডিয়ামে আপনি কাজ করছেন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হোমোজিনিয়াস মিক্সারে রিয়াকশান রেটটা বেড়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে দেখবেন হেটেরোজিনিয়াস রিয়াকশানেও মিক্সারটা মানে রিয়াকশানের রেটটাও হয়তো বেড়ে যাচ্ছে। ওগুলো ডিপেন্ড করছে মানে কোন এনভায়রনমেন্ট, কেস টু কেস স্টাডি করতে হবে। এখন দেখা যাক যে ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। মানে এখানে কনসেন্ট্রেশন টার্মগুলো আপনারা হয়তো জানেন মোটামুটি। কনসেন্ট্রেশন টার্ম বেসিক্যালি আমরা মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, মোলালিটি এগুলো দিয়ে আমরা মেজার করি। সো বেসিক্যালি কিছুই না, কত মোল সাবস্টেন্স পড়ে আছে পার ইউনিট ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে, আয়তনের মধ্যে কতটা সাবস্টেন্ট অ্যামাউন্ট পড়ে আছে। তো এখানে বলছে দেখুন, অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ইনক্রিজেস so does the likelihood that reactant molecules will collide. Reducing volume or increasing the pressure on a gas will cause a concentration increase, or increasing the surface area of a solid increases the concentration of available parties. এটা যদি খুব সহজভাবে আমি বলতে চাই যে কনসেন্ট্রেশন যদি বাড়ে তার মানে রিয়াক্ট্যান্টের রেটটাও বাড়ে। তো এই কনসেন্ট্রেশন মানে বললাম আমি কিন্তু কতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে পড়ে আছে। বেসিক্যালি আপনি দেখতে পাবেন যে এই পরিমাণ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যদি থাকে বেশি, তাহলে রিয়াকশানের রেটটাও বেশি হয়। তো এটা যদি বুঝতে চান সহজ ভাষায়, আমরা যাকে বলি পাতি বাংলায়, তাহলে কিন্তু আপনারা এই উদাহরণটা নিতে পারেন। যেমন একটা বড় ট্যাঙ্কি আছে জলের, ফুল ওয়াটার দিয়ে লোড করা আছে, তো নিচে একটা ছোট্ট পিন হোল দিয়ে দিলেন, একটা পিন দিয়ে গর্ত করে দিলেন ছোট্ট, সেখান থেকে দেখবেন জল বেরিয়ে আসছে। তো এই যখন ফুল লোড ট্যাঙ্কে আছে সেই সময় জলটা যখন বেরিয়ে আসছে তার ফ্লো রেটটা কিন্তু খুব হাই হয়, মানে জল বেরিয়ে আসার যে গতিটা আপনি লক্ষ্য করবেন সেটা খুব বেশি। কিছুক্ষণ পর জলটা যখন কমে আসবে আস্তে আস্তে, তারপরে যখন অবজার্ভ করবেন দেখবেন মোটামুটি খুব কম স্পিড, মানে ওই যে ফ্লো অফ ওয়াটার কামিং, মানে এই জলটা যেটা বেরিয়ে আসছে তার স্পিডটা খুব কম হচ্ছে। তার মানে এই যে রেট, এই যে ফ্লো অফ ওয়াটার, এটা কিন্তু ওই কতটা জল আছে ট্যাঙ্কের মধ্যে তার উপর নির্ভর করছে, ভিতরে কতটা জল আছে। এটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনি বোঝাতে চাইলাম আর কি। তো এটা একটা জিনিস কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ড করছে। আর একটা জিনিস হচ্ছে যে ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাভেলেবেল পার্টি। সারফেস এরিয়া মানে বাইরের দিকের কতটা এরিয়া পাচ্ছে যেটা রিয়াকশনের জন্য অ্যাভেলেবেল। মানে আপনি একটা উদাহরণ নিতে পারেন, একটা আয়রনের প্লেট এবং সেই অ্যামাউন্টের, মানে ধরেন 1 কেজি, 1 কেজি আয়রনের একটা প্লেট নিলেন আর 1 কেজি আয়রনের পার্টিকেলস ডাস্ট নিলেন, তাহলে দেখবেন যে ওই যে ডাস্ট পার্টিকেলে কিন্তু সারফেস এরিয়াটা বেশি হচ্ছে এই সলিড প্লেটের থেকে। কেন? কারণ ওখানেও আয়রন পার্টিকেলসগুলো আছে, বেসিক্যালি অ্যাটমগুলো আছে। তো প্লেটে কি হয়, একটা সারফেসই অ্যাভেলেবেল হচ্ছে রিয়াকশন করার জন্য, বাকি অন্যান্য সারফেসগুলো কিন্তু
বুক হয়ে আছে, একে অপরের সাথে লেগে আছে, সুতরাং ওটা কিন্তু রিয়াকশন করার জন্য অ্যাভেলেবেল নয়। তার মানে এফেক্টিভ সারফেস এরিয়া কিন্তু ওই প্লেটের ক্ষেত্রে, সলিড প্লেটের ক্ষেত্রে কিন্তু কম। কিন্তু সেই 1 কেজি আয়রনের জন্য আপনি যদি এই পার্টিকেল বা ডাস্টটা নেন, তাহলে দেখবেন মোটামুটি সব সাইডগুলোই অ্যাভেলেবেল রিয়াকশনের জন্য। তার মানে হচ্ছে এফেক্টিভ সারফেস এরিয়া কিন্তু এই পার্টিকেল বা ডাস্টের খুব বেশি, আর সারফেস এরিয়া যত বেশি হবে তার রিয়াকশন প্রবাবিলিটিটাও বেশি হয়, কারণ তারা মানে অ্যাভেলেবিলিটিটা বেশি। তার মানে তারা গিয়ে কলিশন করে রিয়াকশনটা করে রেজাল্ট দিতে পারবে, সেটাই আমাদের প্রোডাক্ট ফরমেশন। এবার বলতে টেম্পারেচার, ইনক্রিজ ইন টেম্পারেচার। কিছুক্ষণ আগে দেখালাম যে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যদি বাড়ে তাদের কাইনেটিক এনার্জিটা বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়লে তাদের মুভমেন্টটা ফাস্ট হবে, এবং মুভমেন্ট যদি ফাস্ট হয় তাহলে তারা গিয়ে কলিশন করবে। কলিশন মানে আর কিছু না, ধাক্কাধাক্কি। একজনে গিয়ে আর একজনের কাছে ধাক্কা মারলো, মানে ধরেন একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস নিয়েছেন, তো সেখানে ওই গ্যাস পার্টিকেলগুলো, তারা তো কোনো আয়ন বা মলিকিউল বা অ্যাটম কিছু একটা তো হবে, তো তারা যখন গিয়ে একে অপরের সাথে ধাক্কা লাগতে পারে, অথবা তারা গিয়ে দেওয়ালের, মানে ওই যে পাত্রটা নেওয়া হয়েছে তার দেওয়ালে গিয়ে ধাক্কা লাগতে পারে। তার মানে কি হচ্ছে, ধাক্কা লাগার পরিমাণটা, ফ্রিকোয়েন্সিটা বেশি হবে যদি তার মুভমেন্টটা বেশি থাকে, মানে ভেলোসিটিটা বেশি থাকে। আর এই কলিশনের নাম্বারটা যদি বাড়ে, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি, এই নাম্বারটা যদি বাড়ে, মানে কলিশন ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, তাহলে কিন্তু তাহলে কিন্তু প্রবাবিলিটি, মানে রিয়াকশন হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওই জন্য এখানে বলছে কোলাইড মোর অফেন অ্যান্ড উইথ গ্রেটার এনার্জি। তার মানে টেম্পারেচার কিন্তু ওটা কন্ট্রোল করছে যে কোন ক্ষেত্রে রিয়াকশনের রেটটা বেশি হবে বা কোথায় কম হবে। তার মানে বেসিক্যালি আমরা দেখতে পাই টেম্পারেচার বাড়লে রিয়াকশনের রেটটা বাড়ে। তারপরে গল্প আসি ক্যাটালিস্টের। ক্যাটালিস্ট মানে কি সেটা তো মোটামুটি আপনারা জানেন, তবু আরেকবার ঝালি নেওয়া যাক। হয়তো কিছু কিছু লোক, কিছু কিছু ছেলেপিলে হয়তো নাও জানতে পারেন, তাদের জন্য ক্যাটালিস্ট মানে হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স আপনি রিয়াকশান ভেসেলের মধ্যে অ্যাড করছেন, যেটা রিয়াকশানটাকে স্পিড আপ করে দিতে পারে, মানে গতি বাড়িয়ে দিতে পারে, অথবা স্পিড ডাউনও করে দিতে পারে, গতি কমিয়েও দিতে পারে রিয়াকশানে। সেটা আপনি কি চাইছেন তার উপর। আপনি যদি চাই বাড়াতে, সেই রকম ক্যাটালিস্ট দিন, এটাকে আমরা বলি পজিটিভ ক্যাটালিস্ট। আপনি যদি স্পিড ডাউন করতে চান তাহলে আপনি ওই টাইপের ক্যাটালিস্ট দিন, এটাকে আমরা বলি নেগেটিভ ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট কাজ কীভাবে করে, সহজ উদাহরণ যদি আপনি চান, আমি একটা সহজ উদাহরণ দিতে পারি। যেমন আপনি হিমালয় পার করে চীনে যেতে চাইছেন আমাদের ইন্ডিয়া থেকে, নর্থে, ওই দিক থেকে। তো প্রথম পাথওয়ে হচ্ছে ওই হিমালয়ে চড়ে উপর দিয়ে উঠে ওই দিক দিয়ে ডিঙিয়ে যেতে পারেন, এটা একটা পাথওয়ে, নাম্বার 1। নাম্বার 2, কী করতে পারি আমরা, ওর ভিতরে একটা কেটে টানেল তৈরি করতে পারি, দিয়ে রাস্তা থাকতে পারে আমাদের। যদি এরকম রাস্তা করতে পারি, যদি করতে পারি, তাহলে আপনাকে যদি বলি আপনি যান ওইদিকে, মানে হিমালয় পার করে চীনে যান, তো আপনি কোনটা পাথওয়েটা পছন্দ করবেন? অবশ্যই নাম্বার 2, টানেল কেটে। কেন? কারণ এটা লেস এনার্জেটিক, কম এনার্জি খরচ হচ্ছে। কেন? কারণ ওই সমান্তরাল রাস্তা। তার মানে আপনাকে একটা অপশান দেওয়া হলো, যেখানে কম এনার্জি যুক্ত জায়গা যা রাস্তা, সেখানটি আপনি প্রেফার করছেন। তো ঠিক ক্যাটালিস্ট এরকম একটা কাজ করে। ক্যাটালিস্ট একটা নতুন রাস্তা তৈরি করে দেয়, মানে ক্যাটালিস্ট মেকিং ওয়ান অল্টারনেটিভ পাথওয়ে, অল্টারনেটিভ এনার্জি পাথওয়ে টু কমপ্লিট দ্য রিয়াকশান। এটাই ক্যাটালিস্টের কাজ। তার মানে অল্টারনেটিভ এনার্জি একটা রাস্তা তৈরি করে দেয়, কম এনার্জিতে সেই রিয়াকশানটা হবে, কিন্তু কম এনার্জিতে যদি রিয়াকশানটা হয় তাহলে রিয়াকশান রেটটা ডেফিনেটলি বেড়ে যাবে। আমরা সেটাই চাই যে এখানে রেটটা বেড়ে যাবে বা কম এনার্জি খরচ হবে, তাই না? আরেকটা বিষয় যেটা আমাদের মাথায় রাখা যায়, যে ক্যাটালিস্ট আর নট কনজিউমড ডিউরিং দিস কোর্স অফ রিয়াকশান। ক্যাটালিস্ট কিন্তু রিয়াকশানে টেক পার্ট করছে, কিন্তু তাদের যে কনসেন্ট্রেশন সেটা কমছেও না বাড়ছেও না, ওভারঅল সেম থেকে যাচ্ছে। সেই জন্য একটা ভালো কোট আছে, আমি বলছি যে ক্যাটালিস্ট আর দোজ কেমিক্যাল স্পিসিস হু টেক পার্ট ইন্টু কেমিক্যাল রিয়াকশান but their concentration term does not take part into their rate law। এই রেট লটা কী জিনিস একটু পরে গিয়ে আমরা দেখব।
ঠিক আছে। সো ইকুয়েশনে ওদের কনসেন্ট্রেশনটা অংশগ্রহণ করে না, কিন্তু ফিজিক্যাল লাইফে অংশগ্রহণ করছে, কিন্তু দিন শেষে আবার যা ছিল তাই ঘুরিয়েও দিয়ে আসছে। মানে আপনি একটা বাসের মতো ধরতে পারেন, একটা বাস আপনাকে নিয়ে যাচ্ছে এখান থেকে কি কলকাতায় নিয়ে ড্রপ করে দিয়ে আবার চলে আসছে, বাসে তাতে কিছু ক্ষতি হচ্ছে না, রোজ লোকজন নিয়ে যাচ্ছে আর চলে আসছে, বাসে থেকে যাচ্ছে, তাই না? তো আপনার স্পিড হয়ে গেল, আপনার স্পিড আপ হয়ে গেল। তো এরকম একটা ব্যাপার। তাহলে দেখা যাক এখানে কি বলছে, গিভ ইট সাম, একটা চিন্তা দেখা যাক কি হচ্ছে। হাউ ডাজ ইনক্রিজিং পার্শিয়াল প্রেশার অফ দ্য reactive components of a gaseous mixture affect the rate at which the components react with one another? মানে যদি একটা গ্যাস হয় তার মানে তার এফেক্টটা কী দাঁড়াচ্ছে, সলিডের বা লিকুইডের থেকে গ্যাসের ক্ষেত্রে কোন সুবিধাটা পাবো আমরা? কিছুই না। বলছে ইনক্রিজিং দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য রিয়াক্টিভ কম্পাউন্ডস অফ দ্য গ্যাস মিক্সচার ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন। তার মানে এক্ষুনি যেটা বললাম, গ্যাসিয়াস মলিকুলসগুলোর ক্ষেত্রে তাদের কাইনেটিক এনার্জি তো অলরেডি বেশি থাকে, মুভমেন্ট তো থাকেই। এবার যদি প্রেশারটা যদি আপনি বাড়িয়ে দেন, পার্শিয়াল প্রেশার বলছে এখানে, যদি বাড়িয়ে দেন তো ওভারঅল কী হবে, তাদের ওই ছোটাছুটিটা বেড়ে গেল আরও। ছোটাছুটি মানেই মুভমেন্ট, তার মানেই ভেলোসিটি বাড়ছে, তার মানেই ওই এফেক্টিভ কলিশনের গল্পগুলো সেম এখানে কাজে লাগছে। সো ওভারঅল কী হবে, রেট অফ রিয়াকশান ইনক্রিজ, মানে বেড়ে যাবে। তাহলে একটা ফিজিক্যালি দেখা যাক জিনিসটা কেমনভাবে কাজ করে, রিয়াকশান রেট জিনিসটা কীভাবে বোঝা যায়। তো এখানে আমাদের তিনটে পাত্র নিয়ে নিয়েছি, বেসিক্যালি এই একটা পাত্র নিয়েছি, ডিফারেন্ট টাইমে তাদেরকে অবজার্ভ করছি। প্রথমটা হচ্ছে 0 সেকেন্ড, মানে গোয়িং টু স্টার্ট, এটা 1 মোল অফ এ নিয়েছি, তার মানে কোনো চেঞ্জ হয়নি এখনও, ওই জন্য 0 মোল অফ বি, জাস্ট গোয়িং টু স্টার্ট, নট স্টার্টেড ইয়েট, শুরু হয়নি এখনও। 20 সেকেন্ড পর অবজার্ভ করলাম যে কিছু পরিমাণ এ কনজিউম হয়ে গেছে, মানে ইউজড হয়ে গেছে। এখন বর্তমান এর পরিমাণ হচ্ছে 0.54 মোল, 0.54 মোল। তো রিমেনিং যে পোর্শনটা ছিল সেটা বিতে কনভার্ট হয়ে গেল, সেটা হচ্ছে 0.46। কিছুক্ষণ টাইম পর, লাইক 40 সেকেন্ড পর দেখা যাচ্ছে এটা 0.3তে চলে আসলো এ, আর বি চলে গেলো 0.7। তার মানে এখানে দেখছি যখন টাইম গ্যাপ দিচ্ছি, এটা কনজিউম হচ্ছে আর বি ফর্ম হচ্ছে, এ ধ্বংস হচ্ছে আর বি তৈরি হচ্ছে। তো এই যে টাইম গ্যাপটা দিচ্ছেন, এটা আপনি মেজার করতে পারেন। এই মেজার করার পরে যে কত পরিমাণ, কোনটার কত পরিমাণ চেঞ্জ হলো, মানে কনসেন্ট্রেশন, সেটা কিন্তু আপনি মেজার করতে পারেন। মেজার করতে পারলে আপনি কিন্তু রিয়াকশন রেটটাকে ফিজিক্যালি ক্যালকুলেট করতে পারবেন। এটা এক্সপেরিমেন্ট দেখে আপনি কিন্তু ফিজিক্যালি ক্যালকুলেট করতে পারবেন, সেটাই এখানে লেখা হচ্ছে। রেটস অফ রিয়াকশনস ক্যান বি ডিটারমাইন্ড বাই মনিটরিং দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য আইদার রিয়াক্ট্যান্টস অর প্রোডাক্টস অ্যাজ এ ফাংশন অফ টাইম। সো টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টাইমটাকে ঠিকঠাক করে মেজার করতে হবে। তো সেরকম একটা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আপনি চাইলে নিতে পারেন, যেমন এখানে বিউটাইল ক্লোরাইড নিয়েছে আর তার সাথে একটু ওয়াটার মিশিয়ে দেখছে যে কী হয়। তো এখানে বিউটানল পেলেন আর HCl পেলেন, এ প্লাস বি, তাহলে এখানে আমরা পেলাম সি প্লাস ডি। তো এই যে রিয়াকশান, এখানে কি দেখবো যে কনসেন্ট্রেশন অফ দ্য বিউটাইল ক্লোরাইড কীভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। হ্যাঁ, এই যে এখানে টাইম 0তে 0.1 মোলার নিয়েছিলেন আপনি, কিন্তু যখনই টাইম যত বাড়ছে সেকেন্ডে, 0 থেকে 50 সেকেন্ড, 100 সেকেন্ড, এরকম করে 50 সেকেন্ড করে ইনক্রিজ করছেন, তখন তাদের কনসেন্ট্রেশনটা এরকম করে ডিক্রিজ হচ্ছে। তো একটা সময় দেখা গেল যে 10,000 সেকেন্ড পর এটা 0 হয়ে গেল। তার মানে কনসেন্ট্রেশন অফ বিউটাইল ক্লোরাইড ইজ 0, এর মানে হচ্ছে কিন্তু রিয়াকশানটা কমপ্লিট হয়ে গেছে, বিউটাইল ক্লোরাইড আর নেই, সম্পূর্ণটাই বিউটানল পরিণত হয়েছে। বোঝা গেল? তো সেটাই যদি আমরা এই কনসেপ্ট, মানে অ্যাভারেজ রেটের কনসেপ্ট যেটা বললাম, কনসেন্ট্রেশন পার টাইম দিয়ে যদি ভাগ করতে পারি, তাহলে কিন্তু রেট পেয়ে গেলাম। এই রেটটা কিছুই না, দ্য অ্যাভারেজ রেট অফ রিয়াকশন ইজ ওভার ইচ ইন্টারভাল ইজ দ্য চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টাইম। এখানে দেওয়াই আছে অ্যাভারেজ রেট। তার মানে যে কতটা পরিমাণ চেঞ্জ হলো কনসেন্ট্রেশনে বিউটাইল ক্লোরাইডের, মানে ডেল, এই থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ বিউটাইল ক্লোরাইড বাই ডেল টি। সো ডেল কনসেন্ট্রেশন বাই ডেল টি, এটাই আমাদের অ্যাভারেজ রেট, অ্যাভারেজ একটা আইডিয়া পেলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে নোট দ্যাট দ্য অ্যাভারেজ রেট ডিক্রিজেস অ্যাজ দ্য রিয়াকশন প্রসিডস। দিস ইজ বিকজ as the reaction goes forward there are fewer collisions
বিটুইন রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস। আপনি যদি অ্যাভারেজ রেটটা লক্ষ্য করেন, এখানে দেখবেন 1.9 ইন্টু 10⁻⁴, এখন থেকে 1.7, 1.6, 1.4 করতে করতে 0.56 চলে আসলো। তার মানে আপনি দেখছেন যে অ্যাভারেজ রেট যেটা মেজার করেছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, যত টাইম যাচ্ছে তত রিয়াকশানের রেটটা কমছে। তার মানে অ্যাভারেজ রেট কিন্তু ওই থ্রু আউট প্রথম থেকে শেষ অবধি অ্যাভারেজ মেনটেন করছে না, এটাই কিন্তু এর অ্যাকচুয়ালি ড্রব্যাক। অ্যাভারেজ দিয়ে কিন্তু কোন টাইমে কী হচ্ছে সেটা আপনি বলতে পারবেন না। এটা ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স অ্যাভারেজ নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল রিয়াল টাইমে কার কত রেট ছিল সেটা বলতে পারবেন না। এটাই প্রবলেম অ্যাভারেজ রেটের জন্য। তাহলে এই এই জিনিসটা যদি একটা গ্রাফে প্লট করে দেখতে পাই যে ওই গ্রাফটাই কোন পয়েন্টে কত টাইমে কত কী হয়েছিল, ওই পয়েন্টগুলো ড্র করলে যে গ্রাফটা পেলাম সেটা রেটের গ্রাফ। এখানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। তো a plot of concentration versus time of this reaction yields a curve like this, and the slope of the line tangent to the curve at the any point instantaneous rate of this time. তো কোন একটা পয়েন্টে যদি এক্স্যাক্টলি জানতে চান, মানে ওই যে ওই টাইমে রিয়াল টাইমে ওর রেটটা কত ছিল সেটা যদি জানতে চান, তাহলে আমাদের সবথেকে সহজ উপায় হচ্ছে ওখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ওখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করতে পারি তাহলে কিন্তু ওই ট্যানজেন্টের যে স্লোপটা পাবো সেই স্লোপটাই বেসিক্যালি রেট অফ রিয়াকশন। আপনারা জানেন যে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস হয়, এই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করলে আমরা সেখানে ডিওয়াই ডিএক্স নিতে পারি, এবং ডিএ ডিএক্সটাই বেসিক্যালি ট্যানজেন্ট ট্যান থিটা। এই ট্যান থিটাটাই বেসিক্যালি আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এখানে ওয়াই হচ্ছে বিউটাইল ক্লোরাইডের কনসেন্ট্রেশন, এক্সটা হচ্ছে টাইম। তার মানে কনসেন্ট্রেশন বাই টাইম, বেসিক্যালি ওইটাই রেট। তো ওই পয়েন্ট অফ টাইমে ওইটাই রেট রিয়াল টাইমে, মানে এই টাইমে এরকম রেট, সেকেন্ড টাইমে এরকম রেট হবে, মানে কোন টাইমে কতটা রিয়াল টাইমে কতটা রেট ছিল সেটা কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস রেট কনসেপ্ট থেকে আমরা বের করতে পারি। তো অ্যাভারেজ রেট অফ রিয়াকশনের যে প্রবলেমটা ছিল এটা এসে আমাদের তাহলে হেল্প করছে। অল রিয়াকশনস স্লো ডাউন ওভার টাইম, যত টাইম দেবেন তত রিয়াকশন আস্তে আস্তে কমবে না। আমি যখন বললাম যে ট্যাঙ্কের জল যত টাইম দেবেন তত আস্তে আস্তে ফ্লো অফ ওয়াটার ডিক্রিজ করবে। Therefore, the best indicator of the rate of reaction is instantaneous rate near the beginning. এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেটের কনসেপ্ট। ওকে, তো এখানে একটা জিনিস ছোট একটা থট দিয়েছে, দেখুন এই যে ফিগারটা শোজ টু ট্রায়াঙ্গেলস দ্যাট আর ইউজ টু ডিটারমাইন দ্য স্লোপ অফ দ্য কার্ভ at two different times. How do you determine how large a triangle to draw when determining the slope of a curve at a particular point? মানে কোন পয়েন্টে কত বড় ট্রায়াঙ্গেল হবে, সে কত বড় সাইজের ট্রায়াঙ্গেল হবে সেটা দেখে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে রেশিও নিয়ে, ডিওয়াই ডিএক্স, ডি অফ কনসেন্ট্রেশন বাই ডি টাইম, এই রেশিওটা নিয়ে আমাদের কাজ। তো এখানে যদি মোটামুটি দেখেন রেশিওটা মোটামুটি আপনারা মোটামুটি সেম পাবেন, কাছাকাছি। সুতরাং ওই ট্রায়াঙ্গেলের সাইজ নেওয়া হচ্ছে, দ্য সাইজ অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ মোস্টলি এ ম্যাটার অফ কনভেনিয়েন্স, ডিফারেন্ট সাইজ ট্রায়াঙ্গেল গিভস দ্য সেম রেশিও, এটাই আমাদের দরকার। রেশিওটা সেম হলে আমাদের মোটামুটি সেম রেট ফলো করছে সেটা বলতে পারবো। মানে স্লোপটা আমাদের কাজের, ট্রায়াঙ্গেলের সাইজ নিয়ে আমাদের কোনো কাজ নেই। নেক্সট কনসেপ্ট হচ্ছে রিয়াকশান রেটস এবং স্টয়চিওমেট্রি। এই স্টয়চিওমেট্রি শব্দটা আপনারা মোটামুটি জানেন, হয়তো 11-12 পড়েছেন, যে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ কোএফিসিয়েন্ট, যাই বলুন কোনো একটা ইকুয়েশনে যদি প্রেজেন্ট থাকে আমরা মোটামুটি বলে থাকি। তো এই যে রিয়াকশানটাতে বিউটাইল ক্লোরাইডের সাথে জল যোগ করে যেটা পাচ্ছেন, তো ইন দিস রিয়াকশান দ্য রেশিও অফ বিউটাইল ক্লোরাইড টু ওয়াটার ইজ বিউটাইল ক্লোরাইড টু butanol is 1:1. So thus the rate of the disappearance of butyl chloride is same as the rate of formation of butanol. তো এইটাই এখানে রেটটা লিখছে, দেখুন এই যে রেট ইজ ইকাল টু মাইনাস ডেল অফ বিউটাইল ক্লোরাইড বাই ডিটি অ্যান্ড প্লাস ডেল অফ butanol বাই ডিটি। তো এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস বিউটাইল ক্লোরাইড অ্যান্ড প্লাস বিউটানল। এই মাইনাস প্লাসের গল্পটা কি, মাইনাস মানে নেগেটিভ, যে বিউটাইল ক্লোরাইড রিয়াকশান করছে তার মানে বিউটাইল ক্লোরাইডটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্যই মাইনাস সাইন, আর কিচ্ছু না। ম্যাগনিটিউড সেম হবে কারণ এটা 1:1 রিয়াকশন। একটা মলিকুল যদি ক্ষয় হয় বিউটাইল ক্লোরাইডের, একটা মলিকুল বিউটানলের তৈরি হবে।
মানে 1:1 রিয়াকশন মানে রেটটা সেম হবে, ম্যাগনিটিউড ভ্যালুটা সেম হবে, জাস্ট সাইনটা অপোজিট, মানে একজনের ধ্বংস হচ্ছে একজনের তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস অ্যান্ড প্লাস। সো রিয়াকশন রেট অ্যান্ড এখানে বলছে যে হোয়াট ইফ দ্য রেশিও ইজ নট 1:1, সবসময় যে 1:1 হবে তার তো কোনো মানে নেই। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ফলো করি। যেমন এই যে 2HI এখানে আমাদের দিচ্ছে হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন, সব গ্যাস। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে রেটটা হচ্ছে সেটা কিন্তু রেট ল, এখানে আমরা যেটা লিখছি সেখানে দেখছি কোফিশিয়েন্টগুলো আসছে। কীভাবে আসছে, ডেল কনসেন্ট্রেশন বাই ডেল টি ওটা তো সবার ক্ষেত্রে সেম থাকছে, কিন্তু এই যে কোফিশিয়েন্টগুলো যেটা আছে সেটা 1 হয়ে যাবে। সো 1 কোফিশিয়েন্ট ইন্টু ডেল কনসেন্ট্রেশন বাই ডেল টি, আর মাইনাস প্লাস তো জানেন। তো যার যে কোনো নাম্বার কোফিশিয়েন্ট থাকলে সেটাকে জাস্ট 1/দ্যাট কোফিশিয়েন্ট লিখে দিবেন সেই মলিকুল স্পিসিসের সাথে, তাহলে কিন্তু ওভারঅল রেটটা পেয়ে যাবেন, রেট ইকুয়েশনটা আপনি লিখতে পারবেন। তো HI ক্ষেত্রে 2 আছে, সো 1/2 HI, আর হাইড্রোজেন বা আয়োডিনের ক্ষেত্রে 1 আছে, সো 1 লিখতেও পারেন, না লিখতে পারেন, আপনার কোনো ব্যাপার নেই। সো ওটা একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে করেছিলাম। তো জেনারেল রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, যে কোনো একটা জেনারেল রিয়াকশন আপনি নিতে পারেন, A টাইমস অফ A, B টাইমস অফ B নিলেন টু গেট C টাইমস অফ C, D টাইমস অফ D। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা কোফিশিয়েন্ট বলেছিলাম সেটা 1 কোফিশিয়েন্ট চলে আসছে এখানটায় রেট ইকুয়েশনে, দেখুন দ্যাটস ওয়াই এর ক্ষেত্রে -1/A dA/dt ইজিক্যাল টু মাইনাস, মানে এটা ডিক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ধ্বংসপ্রায় হচ্ছে। সো -1/B dB/dt, অ্যান্ড C অ্যান্ড D ফর্ম হচ্ছে ওই জন্য +1/C dC/dt অ্যান্ড +1/D dd, মানে ডেল মানে বড় চেঞ্জ আর ডি মানে ছোটো চেঞ্জ, দ্যাটস। তো ফর দ্য রিয়াকশান A থেকে 2B ফর্ম হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট এক্সপ্রেশন ফর দ্য রিয়াকশান রেট। মানে এখানে আমরা যা শিখলাম, চলুন সেটা দিয়ে একটা ছোট্ট প্রবলেম করে দেখা যাক যে হয় কিনা, আমরা বুঝেছি কিনা। তাহলে A থেকে 2B ফর্ম হচ্ছে, তাহলে কোনটা কারেক্ট রিয়াকশান হয়? তো যা শিখলাম এখানে সেরকম করে আমাকে রেট ল লিখতে পারি, রেট ইকুয়েশনটা লিখতে পারি। এখান থেকে লিখলে যেটা পাবো আমরা সেটা এরকম লাগবে দেখতে, দেখুন 1/A অফ A, এটা যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হাফ অফ B, মানে dB/dt আর del/B/del/t 1/2, কারণ B এর ক্ষেত্রে যে কোফিশিয়েন্টটা 2 আছে, সো 1/2 del/B/del/t, এর ক্ষেত্রে একটা আছে, সো মাইনাস del/A/del/t ইজিক্যাল টু 1/2 del/B/dt। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান 2। কত সহজ। তো সিমিলারলি এটা করতে পারবেন আপনারা, ওটা যদি বুঝে থাকেন এটা আরামসে করা যাবে। 2 থেকে 3B যাচ্ছে, ওইভাবে আমরা লিখে নেব যে 1/2 del/A ইজিক্যাল টু 1/3 del/A/del/t। ওটা যদি যা শিখলাম ওটা যদি লিখে দিই তাহলে খুব সহজেই ওর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। দ্য রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি দেওয়া আছে, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি মানে del/B/del/tটা দেওয়া আছে, ঠিক আছে, del/B/del/tর ভ্যালু দেওয়া আছে, 1/2 1/3 1/n যা আছে এগুলো বসিয়ে নিতে হবে আমাদের। সো del/B/del/tটাও দেওয়া আছে, খুব সহজে ইজিলি করতে হবে। এখানে পজ করে এটা সলভ করো, দিয়ে দেখো এটার সাথে মিলছে নাকি। 0.20, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সহজ সবাই করতে পারবে। তো কনসেন্ট্রেশন অ্যান্ড রেট, সেই যে গল্পটা বলছিলাম যে জলের উপর ডিপেন্ড করছে যে ওই ফ্লোটা হবে কতটা ফাস্টে হবে না স্লো হবে, ওইটা টোটালি অ্যামাউন্ট অফ দ্য সাবস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে, কনসেন্ট্রেশন টার্মের উপর ডিপেন্ড করছে। তার মানে কনসেন্ট্রেশন বাড়লে রেটও বাড়বে, সেটা এখানে বলছে। ওয়ান ক্যান গেন ইনফরমেশন অ্যাবাউট দ্য রেট অফ রিয়াকশন বাই সিইং হাউ দ্য রেট চেঞ্জেস উইথ চেঞ্জেস ইন কনসেন্ট্রেশন। তো ওই যে একটা ডেটা যদি আপনি চান নিতে পারেন এখানে, অ্যামোনিয়াম নাইট্রেট। তো এখানে এই যে দেখুন এটা NH4+ অ্যান্ড NO2- অ্যাকুয়াস অবস্থাতে আছে, জলের মধ্যে দ্রবীভূত মানে সলেবল আছে, ওই জন্য প্লাস মাইনাস আয়নে ডিজলভ আছে। তো এটা যদি ওই কোন টাইমে কার কত কনসেন্ট্রেশন ছিল সেটা যদি মেজার করে নিতে পারেন, তো এখান থেকে এই ডেটা, এই যে টেবিল, নাম্বার অফ এক্সপেরিমেন্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ NH4+, ইনিশিয়াল NO2- অ্যান্ড অবজার্ভ ইনিশিয়াল রেট, এই ডেটাটাকে
একটু স্টাডি করলে আমরা কিন্তু রেট ইজিলি বের করতে পারি। তো কম্পেয়ারিং এক্সপেরিমেন্ট এই যে 5 6 বলছে যে ডাবল, এই যে দেখুন 5 and 6 বলছে NO2 মাইনাস ডবল করলেই, মানে কনসেন্ট্রেশন NO2 মাইনাসে ডবল করলেই রেট, ইনিশিয়াল রেটটা ডাবল হচ্ছে, তাই তো। তার মানে আমরা বলতে পারি ওটা ডবল করলে, মানে কনসেন্ট্রেশন ডবল করলে রেট ডবল করছে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেটাই লিখেছি এখানে। রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামোনিয়াম 4+ অ্যান্ড NO2 মাইনাস। তাহলে আমার রেট অ্যামোনিয়ার উপরও নির্ভর করে, আবার অ্যামোনিয়াম প্লাস, আবার নাইট্রো NO2 মাইনাসের উপর নির্ভর করছে ডাইরেক্টলি। সো ওই দুটো একসাথে লিখে দিলাম যে রেট ইজ ডিপেন্ডিং আপন প্রপোর্শনাল টু NH4+ ইন্টু NO2 মাইনাস। ইন্টু, এটা কিন্তু বোঝার বিষয়, ইন্টু এই কনসেন্ট্রেশন এর উপরও ডিপেন্ড করে, ওর উপরও ডিপেন্ড করে, সেটা ইন্টু, এটা কিন্তু প্লাস বা অ্যাডিটিভ নয়, এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ফর্ম। সো এটা জয়েন করে দিলেই আমরা পাচ্ছি, এই প্রপোর্শনালটা সাইনটা তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, একটা কনস্ট্যান্ট কে নিয়ে নিলাম, ওই জন্য রেট ইজ ইকাল টু সাম কে ইন্টু দিস। এই যে কে নিলাম, এই কে একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। সো দিস ইকুয়েশন ইজ কল্ড রেট ল অ্যান্ড কে ইজ কল্ড রেট কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট যেটা শিখলাম আমরা, রেট কনস্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, পরে গিয়ে দেখছি আমরা। তার মানে যেটা আমরা শিখলাম যে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু দ্য কনসেন্ট্রেশন টার্ম অফ দ্য রিয়াক্ট্যান্টস, লেফট হ্যান্ড সাইডে যেগুলো ছিল, তার মানে রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন। তো এই যে ইকুয়েশনটা যেটা শিখলাম, এটাকে আমরা বলছি রেট ল। তাহলে এই একটা রিয়াকশন দেখা যাক, A plus 2B going to give you B to A. Doubling A doubles the rate of the reaction. However, doubling B increases the rate 4 times. So what is the concentration? What is the correct rate of correct rate law? তার মানে A ডবল হলে রিয়াকশনের রেটটা ডবল হচ্ছে, কিন্তু B ডবল হলে রেট 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে কীরকম আছে, এর সাথে ডাইরেক্ট রিলেশন, সমানুপাতিক যাকে বলি আমরা, কিন্তু বির সাথে ডাইরেক্ট নয়, ডবল হলে 4 গুণ হচ্ছে, মানে সাম স্কোয়ার টার্ম জুড়ে আছে। তো এখানে পজ করুন, সলভ করলে দিয়ে এই অ্যান্সারটা আসছে নাকি দেখুন, বোঝা গেল? খুব সহজ। এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু বি এর সাথে ডাইরেক্টলি নয়, স্কোয়ারটা। বি ডবল হলে রেট 4 গুণ বাড়ছে, সো বি স্কোয়ার। বোঝা গেল? So next, what is the rate law for the reaction? A plus 2B gives you product. এখানে এর কনসেন্ট্রেশন, বি কনসেন্ট্রেশন এবং ইনিশিয়াল রেটটা দেওয়া আছে। ওখান থেকে দেখে তোমাকে বলতে হবে রেট লটা কী, কোনটা কাজ হচ্ছে এখানে। সেম ওই এখানে দেবে কোন ক্ষেত্রে কতটা বাড়ছে কতটা কমছে। এখানে পজ করে দেখবে যে অ্যান্সারটা 4 এর সাথে মিলছে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট দেখে করা যায়। দেখুন এই যে প্রথম দুটো কেসে এর কনসেন্ট্রেশন এখানে 0.1, এখানেও 0.1, বি কিন্তু বাড়ছে 0.1 থেকে 0.2, রেট কিন্তু সেমই আছে প্রথম দুটো কেসে। দেখে স্টাডি করা যায় এটা। ওই জন্য বিয়ের উপর ডিপেন্ডই করছে না, এ সেম আছে বলে রেটও সেম আছে। বি এখানে 0.1 থেকে 0.2 করলেন, কিন্তু তাতে কোনো চেঞ্জই হলো না, তার মানে বিয়ের উপর ডিপেন্ড করেই না। এ ডবল করে দেওয়া হলো, রেটটা ডবল, মানে এর উপর ডাইরেক্টলি ডিপেন্ড করছে, বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। সো দ্যাটস ওয়াই এটা রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ। অপশন 4। এবার 2A প্লাস বি gives you product সেম ওয়ে যেটা দেখানো হলো, সেটা আমরা দেখবো যে A 0.1 এর সাথে B 0.1-এ 1 আছে। এ সেম রাখলাম, বি বাড়ালে কি দেখলাম 4 টাইম বেড়ে গেল এখানে। আচ্ছা, এও বাড়ালাম, বিও বাড়ালাম, 8 টাইম হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এর কনসেন্ট্রেশনটা 2 টাইম, সেটা কিন্তু লিখে রাখতে হবে। হ্যাঁ, এর কনসেন্ট্রেশনটা 2 টাইম, 2A প্লাস বি গিভস ইউ প্রোডাক্ট। ইকুয়েশনটাকে দেখতে হবে কার সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পজ করে এটা সলভ করা হোক, যে দেখুন আপনার অপশান এটা পাচ্ছেন নাকি। অপশান 1।
বোঝা গেল? চলুন এবার রেট ল। রেট ল shows relationship between the reaction rate and the concentration of reactants. The exponent tell the order of the reaction with respect to each other, each reactants, you can say. তাহলে এই যে রিয়াকশানটাকে যদি আপনি দেখেন, অ্যামোনিয়াম নাইট্রেট হিয়ার, তো এই যে অ্যামোনিয়াম NH4+ এর পাওয়ার কিন্তু 1, এর পাওয়ার কিছু লেখা নেই, মানে পাওয়ার 1, তার মানে টু দি পাওয়ার 1, এটাই কিন্তু কোফিশিয়েন্ট হবে। কোফিশিয়েন্ট 1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার। তো সেম ওয়ে নাইট্রেটের ক্ষেত্রে এটাও। এখন যে কথাটা আসছে অর্ডার, স্যার অর্ডার জিনিসটা কী জিনিস সেটা বুঝতে হবে আমাদের। সো সেকেন্ড এক্সাম্পল একটা কিছু একটা নিয়ে দেখা যাচ্ছে, সেকেন্ড এক্সাম্পল নিয়ে দেখেন, কোনো একটা রেট ইকুয়েশান দেখলেন, এটা কিন্তু এর জন্য না, অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য নয়, অন্য একটা যে কোনো একটা জেনারেল ইকুয়েশান নিয়ে দেখলেন যে রেট ইজ ইকাল টু K ইন্টু A স্কোয়ার অ্যান্ড B। এ স্কোয়ার এর রেসপেক্টে 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে সেকেন্ড অর্ডার, বি এর পাওয়ার 1, তো উইথ রেসপেক্ট টু বি ইট ইজ ফার্স্ট অর্ডার। আমি যদি বলি টোটালটা কি, টোটালটা এর উপরে ডিপেন্ড করে, বি এর উপর ডিপেন্ড করে, এর সাথে সেকেন্ড অর্ডার, বি এর ক্ষেত্রে ফার্স্ট অর্ডার, তো টোটাল A প্লাস বি মানে বেসিক্যালি 1 + 2 থার্ড অর্ডার। ওভারঅল রিয়াকশন ইজ থার্ড অর্ডার, উইথ রেসপেক্ট টু এ ইট ইজ সেকেন্ড অর্ডার, উইথ রেসপেক্ট টু বি ফার্স্ট অর্ডার। তাহলে কার ক্ষেত্রে কী হচ্ছে সেটা কিন্তু টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ার ওই টার্মগুলো কিন্তু কোফিশিয়েন্ট থেকে আসছে, সেগুলো আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যদি আমরা রেট ইকুয়েশন জানি। ওটা কিন্তু ইকুয়েশন দেখে থেকে বলতে পারবো না, রেট ইকুয়েশনটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা কনক্লুশন করতে পারি এই অর্ডার জিনিসটা কী জিনিস। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আছে, হোয়াট ইজ এ রেট ল অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোয়ান্টিটি কে ইন এনি রেট ল। হোয়াট ইজ রেট ল এখন শিখলে, the rate law of any chemical reaction is the equation that relates concentration of the reactants to the rate of reaction. কনসেন্ট্রেশন টার্মটাকে সাথে যে কোরিলেশনটা হচ্ছে সেটাই আমাদের রেট ল। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ কোয়ান্টিটি কে, কে ইজ দ্য রেট কনস্ট্যান্ট হিয়ার, তাই না? আচ্ছা, সেকেন্ডে একটা থট দেখা যাক। এক্সপেরিমেন্টে ডিটারমাইন দ্য রেট ল অফ দ্য রিয়াকশন ইজ 2NO plus 2H2 gives you nitrogen plus water. রেট ইকুয়েশনটা কিন্তু দেওয়া আছে K ইন্টু NO স্কোয়ার অ্যান্ড H2। এবার তারা জিজ্ঞাসা করছে যে হোয়াট আর দ্য রিয়াকশন অর্ডার্স ইন দ্য রেট ল, অর্ডারটা কী? তাহলে NOর ক্ষেত্রে 2, হাইড্রোজেনে 1, সো টোটাল অর্ডারটা বুঝতে পারছেন। Does doubling the concentration of NO have the same effect on rate as doubling the concentration of hydrogen? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ডবল করলাম আর NO কনসেন্ট্রেশন ডবল করলাম, দুটো কি সেম রেজাল্ট দেবে? রেটের ক্ষেত্রে কখনোই নয়। হাইড্রোজেনের এখানে পাওয়ার 1 আছে, NO এর পাওয়ার 2 আছে, সুতরাং কখনোই নয়। তো এটা যদি সলভ করবেন দেখছেন যে এই সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু NO, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, অ্যান্ড থার্ড অর্ডার ওভারঅল 1 + 2, আর এর ক্ষেত্রে নো। একটা রেট দেওয়া আছে, রেট ইজ ইকাল টু K ইন্টু A ইন্টু B। তাহলে হোয়াট আর দ্য ইউনিটস অফ দ্য রেট কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশান উইথ দ্য রেট ল গিভেন হিয়ার। আচ্ছা, এই রেট কনস্ট্যান্টের ইউনিটটা কী? তো রেট কনস্ট্যান্টের ইউনিটটা বের করতে গেলে কী করবো আমরা? খুব সহজে আমরা বের করতে পারি, খুব সহজে। দেখুন কীভাবে করতে পারি। এই যে রেট ইজ ইকাল টু K ইন্টু A ইন্টু B কনসেন্ট্রেশন। আচ্ছা, রেট মানে তো কনসেন্ট্রেশন বাই টাইম, কনসেন্ট্রেশন বাই টাইম। কনসেন্ট্রেশন মানে কি? মোলার পার লিটার, মানে L ইনভার্স মোল পার লিটার। আবার টাইমটা আছে এখানে, টাইম মানে সেকেন্ড ইনভার্স, তাই তো। ইজিক্যাল টু আমরা কে এর বের করতে চাই, মানে কে এইভাবে রেখে দিলাম। এর কনসেন্ট্রেশন টার্ম কি? এর কনসেন্ট্রেশন টার্ম মোল পার লিটার, বি মোল পার লিটার, তাই না? তাহলে এখানে
এই যে একটা মোল ক্যান্সেল আউট, একটা লিটার ইনভার্স ক্যান্সেল আউট। তাহলে যেটা থাকলো যে কে, এই কে এটা বের করতে চাইলে তাহলে এম ইনভার্স এল টু দি ফোর ওয়ান, এখানে -1 থেকে প্লাস হয়ে যাবে, অ্যান্ড এস ইনভার্স। তার মানে যে রেট কনস্ট্যান্ট এখানে কে, তার ইউনিটটা মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? তো ইজিলি আমরা কিন্তু এইভাবে ইউনিটটা বের করতে পারি। এখানে এম মানে মোলারিটি। ঠিক আছে, খুব সহজ। চলুন দেখা যাক কি আসছে এখানে। এই যে এমটা লিখেছে, এই ক্যাপিটাল এম এর মানে হচ্ছে মোলার, মানে মোল পার লিটার একসাথে দেওয়া আছে, ওই জন্য এম ইনভার্স ক্যাপিটাল এম এ লেখা হচ্ছে। ঠিক আছে, তো আমি ওখানে এম মানে ধরেছিলাম মোলার, নাম্বার অফ মোল। মোলারিটি মানে নাম্বার অফ মোল পার লিটার, ওই এম আর এল একসাথে নেওয়া আছে। ঠিক আছে, এই জন্য এখানে লাগছে। একটা ছোট্ট কাজ দেওয়া থাকলো, বেল ওয়ার্ক। ফলোইং ডেটাটাকে অবজার্ভ করে বলছে ডিটারমাইন দ্য রেট ল অফ দ্য রিয়াকশান অ্যান্ড ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট অ্যান্ড দেন ক্যালকুলেট দ্য রেট হোয়েন এনও কনসেন্ট্রেশন ইজ গিভেন 0.50। এখানে ছোটো নিচে দেখা যাক, লেখা মনে হচ্ছে, তো ওই যেটা বোল্ডে লেখা আছে সেটা ডেটা। এনও কনসেন্ট্রেশন 0.05 মোলার অ্যান্ড H2 হাইড্রোজেন কনসেন্ট্রেশন 0.15 মোলার। ঠিক আছে, ওটা দেখে এটা সলভ করে, ওটা পজ করে সলভ করে দেখো উত্তরটা এরকম আসছে। এখানে উত্তরটা দেওয়া আছে এখানে নিচের লাইনটা। তো আমরা যেটা শিখলাম এতক্ষণ সেটা কিন্তু বেসিক্যালি ডিফারেন্সিয়াল রেট ল। এই যে ডিফারেন্সিয়াল রেট ল মানে ওই যে ডিসিডিটি, যেটা আমরা রিয়াকশান রেটটা শিখলাম, এই যে রেট, এটাকে আমরা বেসিক্যালি এরকম করে ডি কনসেন্ট্রেশন বাই ডিটি। এই কনসেন্ট্রেশন সামটাইম আমরা এরকম লিখি ডিএক্স ডিটি, এই এক্সটা কতটা পরিবর্তন হলো আর কি। তো এই যে এটা ডেরিভেটিভ ফর্ম, এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেট করে কোনোভাবে যদি এই ডেল আনতে পারি, সেটাকে বলে ইন্টিগ্রেটেড রেট ল। কোনোভাবে তো এই যে ডেল সাইনটা যদি তুলে দিতে পারি আমি, দিয়ে যদি একটা নর্মাল সাইনে আনতে পারি লাইক দিস, একটা কোনো ভ্যালু দিয়ে, সেটাকে আমরা কিন্তু ইন্টিগ্রেটেড রেট ল বলবো। এটা আমাদের আলটিমেট টার্গেট, এখান থেকে এখানে আসলো। সো এটা হচ্ছে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন রেট ল, এটা ইন্টিগ্রেটেড রেট ল। সো একটা রেটকে এই দুভাবে প্রকাশ করা যেতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় সেই ইউজটাকে জানতে হবে, তারপর আমরা শিখছি কোনটা কীভাবে বের করব। So a rate law with respect to this differential rate law are used to calculate the reactions rates when given reactant concentration. রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যখন দেওয়া থাকবে তখন আমরা এই রিয়াকশান রেট ক্যালকুলেট করার জন্য ডিফারেন্সিয়াল রেট ল ইউজ করব। আরেকবার বুঝতে হবে, রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন যদি দেওয়া থাকে তাহলে রেট ইকুয়েশন মানে বেসিক্যালি রিয়াকশান রেটটাকে বের করার জন্য ডিফারেন্সিয়াল ল ইউজ করব। কিন্তু ইন্টিগ্রেটেড রেট ল কখন ইউজ করব, যখন আমাদের যখন এই যে আর ইউজ টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট লেফট আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হ্যাজ পাস্ট, মানে কতটা পরিমাণ রয়ে গেল সেই ডেটাটা যদি দেওয়া থাকে, মানে বেসিক্যালি প্রোডাক্ট, সেটা কথাটা বলতেছে, প্রোডাক্টের অ্যামাউন্ট কতটা ফর্ম হলো অথবা রিয়াক্ট্যান্টের যে পরিমাণ কতটা থেকে গেল, কতটা অবশিষ্ট রইল। মোটামুটি এই দুটো কোরিলেটেড ডেটা, একটা জানলে আরেকটা জানতে পারবেন। তো এই ডেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ইন্টিগ্রেটেড রেট ল বলবো, ইন্টিগ্রেটেড রেট ল। ঠিক আছে, এবার ইন্টিগ্রেটেড রেট লর জিনিসটা কি, এখানে ইন্টিগ্রেটেড রেটটা বলছি ইউজিং দ্য ক্যালকুলাস ইন্টিগ্রেটেড রেট ল ক্যান বি ডিরাইভড লাইক দিস ফার্স্ট অর্ডার রিয়াকশান। তো এটা কীভাবে ডিরাইভ করব সেটা একটা ছোট্ট ইন্টিগ্রেশন আছে, সেটা আমরা কিন্তু হাতে করতে পারি। তো ইন্টিগ্রেশনটা নিয়ে আমরা পরের দিন থেকে শুরু করব। তারপর ওটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা পরের দিন শুরু। তো বেসিক্যালি আমরা যেটা শিখলাম আজ পর্যন্ত থিওরিটিক্যাল ইন্ট্রোডাক্টরি পার্ট, এগুলো কনসেপ্টগুলো দিয়েই পরের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো আমরা এই যে কাইনেটিক্স চ্যাপ্টারটা ওভারঅল আউটলুক দেখি, এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা শিখলাম যে
আমরা রিয়াকশানের রেটটাকে অ্যানালাইজ করি, তার গতি কখন বাড়ছে কখন কমছে সেগুলো নিয়েই কথা বলি। কিন্তু একটা ছোট্ট জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কোন টাইপ অফ রিয়াকশান আমরা এখানে স্টাডি করি। বেসিক্যালি রিয়াকশানস আর থ্রি টাইপস মানে হচ্ছে ভেরি ফাস্ট, ভেরি স্লো আর মডারেট। আমরা এই চ্যাপ্টারে কিন্তু শুধু এই মডারেটটাকেই স্টাডি করতে পারি, এই ভেরি ফাস্ট ভেরি স্লো করতে পারি না। কারণ যদি কোনো রিয়াকশন খুব ভেরি ফাস্ট, মানে কোনো একটা আয়নিক রিয়াকশান নিয়ে নাও, ধরো কোনো একটা HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH দিলে NaCl ফর্ম করে, তো ভেরি কুইকলি মানে ওটা মাইক্রো 10⁻⁶ টু ন্যানো 10⁻⁹ এই টাইম রেঞ্জের মাইক্রো সেকেন্ড টু ন্যানো সেকেন্ডের মধ্যে যদি কাজ করে বা পিকো সেকেন্ডের মধ্যে যদি কাজ করে, ওটা আমাদের ক্যাপাসিটির বাইরে, আমরা ধরতেই পারবো না কী হচ্ছে না হচ্ছে। মানে আমাদের অত যন্ত্রপাতি নেই বা সফিস্টিকেটেড সায়েন্টিফিক টুল টেকনিক্স নাই। আবার যদি কেউ ভেরি স্লো হয়, মানে ধরো কোনো রাস্টিং অফ আয়রন বা ওয়াটার ফরমেশন, তো এইগুলো বছর লাগে। আয়রনের রাস্টিং হতে গেলে মোটামুটি 5 বছর 10 বছর লেগে যায়। তো অতটা দিন ধরে কে বসে দেখে অবজার্ভ করবে? সুতরাং অত ধৈর্যও নেই আমাদের। তো এত টুল টেকনিক্সও উন্নত মানের নেই, আবার অত ধৈর্যও নেই। সুতরাং ভেরি ফাস্ট রিয়াকশন আমরা স্টাডি করতে পারি না, ভেরি স্লো রিয়াকশন আমরা স্টাডি করতে পারি না। ওগুলো স্টাডি করতে পারি মডারেট রিয়াকশন, মানে ওই 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 0.1 সেকেন্ড বা 0.01 সেকেন্ড, মানে এই রেঞ্জের মধ্যে মিলি লেভেলের আপ টু 10⁻³ সেকেন্ড, মানে এইটুকুর মধ্যে আমরা করতে পারি, ওইটুকু না আমাদের ক্যাপাসিটি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, যে এই চ্যাপ্টারটা আমরা কেন স্টাডি করছি, এই মডারেট রেট রিয়াকশানটাকে কেন স্পিড নিয়ে এত গল্প বলার মানেটা কি, দরকারটা কি, অ্যাপ্লিকেশনটা কি না, এই জিনিসগুলোই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। মানে কোনো একটা রিয়াকশান 10 জন ছাত্র, মানে 10 জন কেমিস্ট 10 রকমভাবে দিলেন একটা রিয়াকশান, একটা প্রোডাক্ট তৈরি ফর্মুলা দিলেন। তো এই যে ইন্ডাস্ট্রি যে ওনার, সে তাকেই হায়ার করবে যার রেট অফ রিয়াকশান ভেরি হাই। তার সাথে সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর, যে ফ্যাক্টর অফ দ্য রিয়াকশান, বুঝলেন না? যার কম টেম্পারেচারে হচ্ছে, তার মানে জ্বালানির খরচটা কমবে। যার প্রেশারটা নর্মাল প্রেশার, আমাদের যে প্রেশারটা 1 atmosphere, সেই ক্ষেত্রে প্রেশারটা যদি কম করতে পারে তাহলে সেই খরচটা কমবে। সুতরাং কোনটা কস্ট এফেক্টিভ, কোনটা লো কস্ট মেথড এবং হাই প্রোডাক্টিভিটি, মানে ইল্ডটা বেশি হবে, পার্সেন্টেজ বেশি হবে, রেট অফ রিয়াকশন বেশি হবে, ওভারঅল একটা কস্ট এফেক্টিভ ব্যাপার আছে। সেই জিনিসটাকে বোঝার জন্য, স্টাডি করার জন্য এই চ্যাপ্টারটা পড়ি আমরা। সো বেসিক্যালি ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেমকে সলভ করার জন্যই কেমিক্যাল কাইনেটিক্স সায়েন্সের স্টাডি আলোচনা। তো আজকের মতো এখানেই সমাপ্ত। পরের দিন আবার ক্যালকুলেশন নিয়ে শুরু করব। ধন্যবাদ।